नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा तथा मैं भय या पक्षपात, अनुराग या द्वेष के बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि जो विषय संघ के प्रधानमंत्री के रूप में मेरे विचार के लिए लाया जाएगा अथवा मुझे ज्ञात होगा, उसे किसी व्यक्ति या व्यक्तियों को तब के सिवाय जबकि प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों के सम्यक निर्वहन के लिए ऐसा करना अपेक्षित हो, मैं प्रत्यक्ष अथवा अप्रत्यक्ष रूप से संसूचित या प्रकट नहीं करूंगा। आज 9 जून 2024 অল্প কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদী ভারতের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। ভারতের ইতিহাসে নেহেরুর পরে একমাত্র নরেন্দ্র মোদী 3 বারের জন্য পরপর 3 বার উনি প্রধানমন্ত্রী হলেন। এটা একটা ইতিহাস এবং আমাদের কাছে অতি আনন্দ এবং গৌরবের বিষয়। কিন্তু লাস্ট 2 বার নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপি গভর্নমেন্ট যেরকমভাবে ফ্রি হ্যান্ড অর্থাৎ 272-এর উপরে সিট সংখ্যা ছিল, লাস্ট যে ছিল 2019-এ 303, ফলে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে স্বাধীনভাবে সুন্দরভাবে এবং বলিষ্ঠ পদক্ষেপের সাথে গভর্নমেন্ট চালাতে পেরেছেন নরেন্দ্র মোদী। কিন্তু এইবার 2024 সালে নরেন্দ্র মোদী কিন্তু 272 ম্যাজিক ফিগারে বিজেপির সিট সংখ্যা কিন্তু পৌঁছায়নি। বিজেপির সিট সংখ্যা পৌঁছেছে 240। ফলে সহযোগী দলগুলিকে নিয়ে সরকার গঠন করতে হয়েছে। এক্ষেত্রে সহযোগী দলের গুরুত্ব বেড়ে গেছে। আপনারা ইলেকশনের আগে দেখেছেন প্রত্যেকটি টিভি চ্যানেলে যেরকমভাবে আলোচনাতে বা টিভি চ্যানেলের সংবাদ মাধ্যমে যেরকম শোনা যাচ্ছিল বিজেপি গভর্নমেন্ট এইবারেও অ্যাবসলিউট মেজরিটি নিয়ে অর্থাৎ 272-এর উপরে সংখ্যা নিয়ে গভর্নমেন্ট তৈরি করছে। টিভি চ্যানেলগুলি খুললে এইরকমই একটা আবহাওয়া ছিল। অপরদিকে যে বিশেষজ্ঞদের মতামত, রাজনৈতিক উপদেষ্টা বা বিশেষজ্ঞদের মতামত একই রকমের ছিল। নরেন্দ্র মোদী সরকার এবারে আরও ভালো রেজাল্ট, গতবার 303, এবারে 303-এর ওপরে অথবা কাছাকাছি এইরকমভাবে রেজাল্ট নিয়ে গভর্নমেন্ট তৈরি করছে। শুধু তাই নয়, ভারতের একজন বিশিষ্ট রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোরজির বক্তব্যও কিন্তু একই রকম ছিল। এই রকম
যখন একটা আবহাওয়া বিজেপির পক্ষে বইছে, সেই সময়কালে বিজেপির ভবিষ্যৎ কি হবে এইবারে 2024 লোকসভা ইলেকশনে, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার ভিডিওতে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম বিজেপির সম্বন্ধে, এবং অতীব স্পষ্ট ভাষায় আমি বলেছিলাম তিনটে কথা, যে নরেন্দ্র মোদী এইবারেও প্রধানমন্ত্রী হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার গণনাতে। সেকেন্ড বলেছিলাম, গতবারে যে সিট সংখ্যা ছিল তার থেকে এইবারে সিট সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, ফলে নরেন্দ্র মোদী গভর্নমেন্টকে অর্থাৎ নরেন্দ্র মোদীকে সরকার গঠন করতে লাগবে সহযোগী দলগুলিকে নিয়ে। অপরদিকে সহযোগী দলের গুরুত্ব বাড়বে। ইতিমধ্যেই আপনারা টিভিতে দেখেছেন প্রধান দুই সহযোগী দল টিডিপি এবং জেডিইউ তারা কীরকমভাবে নরেন্দ্র মোদীর ওপরে ডিমান্ড তৈরি করেছে যে গভর্নমেন্টের রেলমন্ত্রী থেকে আরম্ভ করে স্বরাষ্ট্র দপ্তর, তারপর বিদেশ মন্ত্রক, বড় বড় মন্ত্রিত্বের দাবিদার তারা ইতিমধ্যেই করেছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম। টিভি চ্যানেল বা এক্সিট পোলগুলি কি রেজাল্ট দিল এবং ভারতের ন্যাশনাল চ্যানেলের যে এক্সিট পোলগুলি আছে সর্বত্রই প্রায় বেশিরভাগ এক্সিট পোলই কিন্তু তাদের গণনাতে প্রকাশ করেছে নরেন্দ্র মোদী বিজেপি সরকার এইবারে প্রচুর সিট সংখ্যা নিয়ে ভারতের মসনদে বসছে। সুতরাং টিভি চ্যানেল, এক্সিট পোল বা কোনো বিশেষজ্ঞরা কে কী বলল সেই দিকে দৃষ্টি না রেখে আমার অ্যাস্ট্রোলজির ওপরে বিশ্বাস ছিল এবং অ্যাস্ট্রোলজির ওপরেই আস্থা ছিল, ফলে আমি কখনও কিন্তু লক্ষ্যভ্রষ্ট হইনি। আমি আমার লক্ষ্যে স্থির ছিলাম এবং আমি আমার ভবিষ্যৎবাণী জ্ঞাপন করেছিলাম। ভিডিওটা বড় না করে চলুন যাই আমার ভবিষ্যৎবাণী যে দিয়েছিলাম বিজেপির সম্বন্ধে সেই ভিডিওটা কেমন আমরা দেখি। মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতি কিন্তু চালু হয়ে গেছে 2023 অক্টোবর থেকে, আর এখন মহাকাশেও বৃহস্পতি কিন্তু ভালো জায়গাতে আছে, নরেন্দ্র মোদীর রাশির সপ্তমে অবস্থান করছে, ফলে নরেন্দ্র মোদীর পক্ষেই আছে। কিন্তু একটা জায়গাতে আমার একটুখানি একটু অসুবিধা লাগছে। একটা জায়গাতে এখন কিন্তু নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি সাপেক্ষে শনির ধাইয়া চলছে। কিন্তু নরেন্দ্র মোদীর বৃশ্চিক রাশি, সেই বৃশ্চিক রাশির যদি গণনা হয় শনির কিন্তু ধাইয়া চলছে। তা নরেন্দ্র মোদীর শনিটা কিরকম অবস্থাতে আছে? নরেন্দ্র মোদীর পঞ্চমপতি শনি একাদশে রয়েছে লগ্নপতির সঙ্গে, যোগ ভালো, কিন্তু শনি যে রবির ঘরে অবস্থান করছে, শনি রবির ঘরে অবস্থান করছে এবং রবির নক্ষত্রেই শনি অবস্থান করছে। শনি রবির ঘরে থাকা এবং রবির নক্ষত্রে থাকা আমার মতে এটা খুব একটা ভালো লক্ষণ নয়। তাহলে মঙ্গলের অন্তর্দশায় বৃহস্পতির, মঙ্গলের মহাদশায় বৃহস্পতির অন্তর্দশায় এবং তার প্রত্যন্ত দশা থাকছে সেই সময়টা আপনার থাকছে হলো শুক্রের, সেই সময়টা থাকছে হলো বৃহস্পতির অন্তর্দশায় শুক্রের প্রত্যন্ত দশা থাকছে। সময়টা ঠিক 5/4/2024 থেকে, মানে এপ্রিল মাস থেকে শুক্রের প্রত্যন্ত দশা ঢুকেছে বৃহস্পতির সাথে। ঠিক আছে, গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্ট সাপোর্ট, কিন্তু যেহেতু এখন শনির ধাইয়া চলছে আর নরেন্দ্র মোদীর শনিটা কিন্তু রবির ঘরে আছে, রবির নক্ষত্রে, এই জায়গাটা কিন্তু আমাকে অনেকটাই চিন্তায় ফেলে। এবং সব দিক থেকে যদি গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করা যায় তাহলে আমি কিন্তু প্রচন্ড সাপোর্টেবল দেখি নরেন্দ্র মোদীর, এবং বিজেপির রেজাল্ট অত্যন্ত বেশি ভালো হবে। কিন্তু যেহেতু শনির ধাইয়া চলছে সেহেতু আমি বলতে পারি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, এখানে কোনো আমার গণনাতে ভুল নেই। আমার এই গণনার উপরে যথেষ্ট বিশ্বাস আছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে। কিন্তু গতবার যেরকম 2019-এ নরেন্দ্র মোদী একছত্র আধিপত্য বিস্তার করেছিল, সিটগুলো প্রচুর সিটে উনি এসেছিল,
এইবারে যেহেতু শনির ধাইয়া চলছে, আমার হিসাবে বলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন ঠিকই, বিজেপি গভর্নমেন্টটা আমাদের সেন্ট্রালে আসছে ঠিকই, কিন্তু সংখ্যাটা একটুখানি কমবে। গতবারের থেকে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সংখ্যাটা, মানে আসন সংখ্যা খানিকটা কমবে। ফলে নরেন্দ্র মোদীর যে সহযোগী দলগুলি আছে, যেরকম শিবসেনা বা আদার্স যারা আছে, আগেও একবার এদেরকে সঙ্গে নিয়ে উনি চলেছিল, ভারতবর্ষ চালিয়েছিল। কিছু সহযোগী দলের ওনার প্রয়োজন হবে এবং সহযোগী দলগুলি অল্প প্রাধান্যতাটাও বাড়বে।